যে জাতিসংঘ কি একেবারে আসমানি কিতাবের মতন কোন একটি সংস্থা যে যা বলছে সবই সত্যি? মানে আপনারা তো তাদের বক্তব্যের উপরেই শেখ হাসিনার বিচার করছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করছেন, নাকি জাতিসংঘ যে এখন বলছে বাংলাদেশে আল কায়দা প্রবেশ করেছে এটা মিথ্যে? যদি এটা মিথ্যে হয় তাহলে আগেরটাও প্রশ্নবিদ্ধ হবে। প্লিজ আওয়ার অপিনিয়ন প্রতি সপ্তাহের রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমরা আলোচনা করব চলতি মাসের 10 তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ নিয়ে যে একটি অত্যন্ত উদ্বেগজনক রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের বিষয়। আপনারা জানেন 2017 সালের পর এই প্রথম জাতিসংঘ সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছে বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গাড়তে শুরু করেছে। আল কায়দা এটা কিন্তু একটা অত্যন্ত বড় মাপের দুশ্চিন্তার বিষয় আমাদের সবার জন্য। এবং এই জাতিসংঘের সতর্ক বার্তাটা যখন আসলো তার ঠিক কয়েকদিন আগে থেকেই ঢাকা শহরের এবং তার আশেপাশে আমরা দেখেছি পাইপ বোমা, প্রেসার কুকার বোমা ইত্যাদি পাওয়া যাচ্ছে। সর্বশেষ বা সর্বসম্প্রতি সাভারে যে একটি বাড়িতে তল্লাশি হলো, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে যে এই বাড়িটি ব্যবহার করছিল তাদের ভাষায় 90 জেএমবি। আসলে 90 জেএমবি বলে কিছু নেই। 90 জেএমবি বা নিও জেএমবি বা আনসারুল্লাহ বাংলা টিম এই ধরনের ইংরেজি নামের কোনো জঙ্গি সংগঠন হয় না। প্রতিটি জঙ্গি সংগঠনের মূলত আরবি নাম থাকে। তো এটা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এটাই, অথবা আনসার আল ইসলাম। সাভারে যেটা আস্তানা পাওয়া গেল সেটা খুব সম্ভবত আল কায়দা, অথবা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আকিস। তো এই ঘটনাতে, সাভারের ঘটনাতে যে জিনিসটা সবচেয়ে দুশ্চিন্তার বিষয়ে সামনে এসেছে যে এই ঘাঁটিতে প্রেসার কুকারে তৈরি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে, যা মূলত লস্করে তৈয়বা পাকিস্তান ভিত্তিক। তাদের এটা একটা সিগনেচার বোমা, মানে তারাই এটা ব্যবহার করে, লস্করে তৈয়বা এবং আল কায়দা। 2006 সালে ট্রেনে হামলা চালিয়েছে এবং নানা দেশে নানাভাবে লস্করে তৈয়বার বা আল কায়দার যে জঙ্গি হামলাগুলো হচ্ছে সেখানে প্রেসার কুকার বোমা ব্যবহৃত হয়। নিরাপত্তা সংস্থাগুলো বলছে যে লস্করে তৈয়বার যে এই প্যাটার্নটা, আল কায়দা এবং লস্করে তৈয়বার প্রেসার কুকার বোমা ব্যবহারের, এটা আসলে এই কারণেই বেশি উদ্বেগজনক যে এর যে কাঁচামাল প্রেসার কুকার থেকে শুরু করে সবকিছু খুব সহজলভ্য, সবখানে পাওয়া যায়। কিন্তু এটা বানানোর জন্য যে একটি কৌশল বা টেকনোলজি, সেটা শুধুমাত্র এই লস্করে তৈয়বা এবং আল কায়দার লোকেরাই জানেন। এবং আল কায়দার বিভিন্ন ওয়েবসাইটে এই বোমা তৈরির পদ্ধতি শেখানো হয়। ঢাকা সাভারের আশুলিয়া এবং অন্যান্য জায়গায় মাত্র 12 দিনের ব্যবধানে 17টি শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে, তার অধিকাংশই পাইপ বোমা। আরো সহজ করে বললে এখানে 14টি পাইপ বোমা
উদ্ধার হয়েছে। আর পাশাপাশি বাকিগুলো ছিল প্রেসার কুকার বোমা। এই ঘটনায় আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি? যে অতীতে আমরা কি দেখেছি বাংলাদেশে ২০০৫ সালে সারা দেশে যে সিরিজ বোমা হামলা হয়েছে, এই সিরিজ বোমা হামলার আগেও বিএনপি জামাত জোট সরকার তারা ক্রমান্বয়ে বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আমরাই তখন এই প্রেস পত্রিকায় আমরা বলেছি বাংলাদেশে জঙ্গি আছে এবং মাদ্রাসাগুলোয় জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, জঙ্গি উত্থান হচ্ছে, জঙ্গি সৃষ্টি করা হচ্ছে। সরকার যখন বলল যে না, জঙ্গি নেই, তারপর সারা দেশে সিরিজ বোমা হামলার পর বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে অপারেশন শুরু করলো এবং তারপরে কি কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সাভারের এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টা কেউ আলোচনাই করছে না, যে এই জঙ্গি আস্তানায় সায়ানাইড পাওয়া গেছে। কতটুকু সায়ানাইড পাওয়া গেছে সেটা পুলিশ বলেনি বা কেউ বলেনি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ৩০০ গ্রামের বেশি সায়ানাইড পাওয়া গেছে। সায়ানাইড কিন্তু বিস্ফোরক নয়। সায়ানাইড ব্যবহার করে আত্মঘাতী হামলা যারা চালায় তারা, এবং যারা বিভিন্ন সশস্ত্র বাহিনী, বিভিন্ন আর্মিতে যারা কমান্ডো, তারাও এই সায়ানাইড রাখে, কারণ শত্রুপক্ষের হাতে ধরা পড়ে যাওয়ার আগেই তারা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে। তার মানে এই যে সায়ানাইডটা পাওয়া গেল সাভারে, এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখানে শুধু প্রেসার কুকার বোমাই তৈরি হচ্ছে না, এই জঙ্গিরা তারা আত্মঘাতী বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য এবং এই অঞ্চলের জন্য, সবার জন্য ভীষণ উদ্বেগের বিষয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ডিজিএফআই, আমরা জানি যে ইউনূস শাসনামলে বলা হয়েছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি অনুপ্রবেশ করেছে, যদিও টিটিপি একটি পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠী। এমন খবরও আছে যে এই সশস্ত্র বাহিনীর ভিতরে হিজবুত তাহরীর প্রবেশ করেছে। হিজবুত তাহরীর আজকেই প্রবেশ করেনি, এটা অনেক আগে থেকে হিজবুত তাহরীর আছে। এখন সবচেয়ে বড় যে ভয়ঙ্কর বিষয়, উদ্বেগের বিষয়, যে ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, তারা এখন জঙ্গি দমনের বদলে, জঙ্গি নির্মূলের বদলে জঙ্গি লালন পালনের এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কথা বলে, লেখালেখি করে, তাদেরকে দমনে, তাদেরকে কমিয়ে দেওয়া, চুপ করিয়ে দেওয়ার কাজে লিপ্ত। এই ডিজিএফআই রাষ্ট্রের টাকায় চলে, আমাদের টাকায় চলে, আমাদের টাকায় তারা চলছে, আর আমাদের টাকায় তারা জঙ্গিবাদের পক্ষে কাজ করছে। তারা একটি সুনির্দিষ্ট এজেন্ডাকে নিয়ে কাজ করছে, যেখানে বাংলাদেশকে তারা খেলাফত রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশকে একটি আফগানিস্তান বা একটি সিরিয়া বানাতে চায়। সেখানে এই বিষয়টা সরকারের নীতি নির্ধারকদের গুরুত্বের সাথে নিতে হবে। আমরা জানি যে ইউনূসের সময় ডিজিএফআই এর অসংখ্য অফিসারকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে। যে অভিযোগগুলো সত্য কি মিথ্যে আমরা জানি না, সেটা আদালতে বিচার হবে, সেই বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, বা তখন বলা যাবে যে এই মামলাগুলোর ভেতরে সত্য মিথ্যা কি ছিল। কিন্তু ডিজিএফআই এর ভিতরে যে জঙ্গি হয়ে গেছে, জঙ্গির
আখড়া হয়ে গেছে। এখানে ডিজিএফআই এর অসংখ্য অফিসার তারা সরাসরিভাবে জঙ্গিবাদের সাথে লিপ্ত, আল কায়দার সাথে জড়িত। তার কিছু প্রমাণ আমাদের কাছে আছে। সেই প্রমাণগুলোর ভিত্তিতে ওই অফিসারদেরকে, সেখানে ব্রিগেডিয়ার জেনারেল র‍্যাংক থেকে শুরু করে অন্যান্য র‍্যাংকের অনেক অফিসার আছে। এদেরকে অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। কারণ যেই ডিজিএফআই অফিসারদেরকে আইসিটিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে, সেটার চাইতেও এখন ডিজিএফআই সরাসরি আল কায়দা বা ইসলামিক স্টেট অন্য আরো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষে কাজ করছে। এটা আমাদের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য, আঞ্চলিক নিরাপত্তার জন্য, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা বড় মাপের হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা কারণ হলো, আমরা জানি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করে। তো জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যদি এই জঙ্গি সংশ্লিষ্ট কেউ সেখানে চলে যায়, বাংলাদেশ আর্মি তো বলছেই যে ওদের অনেক অফিসার মানবতা বিরোধী অপরাধ করেছে। সেটা তো প্রমাণিত, কারণ তার বিচার চলছে। যদি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে থাকে, যদি সেখানে তেহরিকে তালেবান পাকিস্তান থেকে থাকে, তাহলে এখন যে আমরা কথাটা বলছি যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সরাসরি আল কায়দার পক্ষে, ইসলামিক স্টেটের পক্ষে বা অন্য আরো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পক্ষে কাজ করছে, আমরা তো প্রমাণ ছাড়া বলছি না। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে দেখেই বলছি। তাহলে তো এই প্রমাণের নিরিখে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ আর্মির যারা যাবেন নেভি এবং এয়ারফোর্সে, তাদের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে হবে। পরিচয়ের ব্যাপারে নিশ্চিত কি করে হবেন? একজন মানুষের গায়ে তো লেখা থাকে না সে জঙ্গি সংশ্লিষ্ট, কিন্তু যেহেতু একটি সংস্থার বিরুদ্ধে এরই মাঝে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে ডিজিএফআই এর, যেহেতু এয়ারফোর্সের অফিসারদের বিরুদ্ধে টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, এবং এখন যখন আমরা বলছি যে এরা আল কায়দার এবং অন্যান্য আরো জঙ্গি গোষ্ঠীর পক্ষে কাজ করছে, এই বিষয়টা তো বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখলে হবে না। এটা খতিয়ে দেখতে হবে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলোকে, এফবিআই কে আসতে হবে, MI6 কে আসতে হবে, আরো আন্তর্জাতিক যে তদন্ত সংস্থা আছে তাদেরকে আসতে হবে। এসে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ভিতরে কারা আছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কারা আছে যারা জঙ্গি সংশ্লিষ্ট, এসব চিহ্নিত করতে হবে। সবার শেষে বলবো যে বিএনপি এবং জামাত এবং ইউনূস তারা বলেছে যে শেখ হাসিনার ১৭ বছরে জঙ্গি নাটক সাজানো হয়েছে, জঙ্গি বলে কিছু নেই। এই বিএনপি বারবার বলেছে যে জঙ্গি বলে কিছু নেই। ইউনূসের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে, কারাগার ভেঙে জঙ্গিরা পালিয়ে গেছেন। এমনকি দুর্ধর্ষ জঙ্গিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজকে যে সাভারে যে ঘটনাটা উদ্ঘাটিত হলো, তারপর যেই জঙ্গিকে খোঁজা হচ্ছে বোমা মামুন, এই বোমা মামুন দেখা যাচ্ছে যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সে বাদী। এমনকি জঙ্গিরা ওই সমস্ত মামলায় সাক্ষী। এটা কিন্তু ছোটখাটো বিষয় না। জঙ্গিদেরকে কারাগার থেকে পালিয়ে যেতে দেওয়া হলো, জঙ্গিদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হলো, জঙ্গিদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি শেখ হাসিনার সাজানো নাটক ছিল।
এখন জাতিসংঘ যখন বলছে বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে, তখন বাংলাদেশ সরকার কি বলবে? আমরা তো অতীতে দেখেছি যে আন্তর্জাতিক কোন সংস্থা, সেটা এমনেস্টি হোক, হিউম্যান রাইটস ওয়াচ হোক, তারা বা জাতিসংঘ যখন বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে, তখন সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসে। এখন সরকার কি বলবে যে জাতিসংঘের এই বিবৃতি, জাতিসংঘের এই বক্তব্য মিথ্যে? এটা যদি মিথ্যে বলে, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনা সহ অনেকের বিচার করা হচ্ছে, বিচার প্রক্রিয়া চলছে, তাহলে তো সেটাও প্রশ্নবিদ্ধ হবে। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে জাতিসংঘ কি একেবারে আসমানি কিতাবের মতন কোন একটি সংস্থা, যে যা বলছে সবই সত্যি? মানে আপনারা তো তাদের বক্তব্যের উপরেই শেখ হাসিনার বিচার করছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করছেন, নাকি জাতিসংঘ যে এখন বলছে বাংলাদেশে আল কায়দা প্রবেশ করেছে, এটা মিথ্যে? যদি এটা মিথ্যে হয়, তাহলে আগেরটাও প্রশ্নবিদ্ধ হবে। আর যদি এটা সত্যি হয়, তাহলে আগেরটাও সত্যি হতে পারে। সেখানেও একটা প্রশ্ন রয়ে গেল, সেটা আজকের এই আলোচনা থেকে একটু অপ্রাসঙ্গিক, তাও বলছি। যে সরকার বলছে, রাষ্ট্রযন্ত্র বলছে ১৪০০ লোক নিহত হয়েছে ২৪-এ, জাতিসংঘ বলছে ৮০০-র মতো। তো ১৪০০ লোক নিহত হয়েছেন যদি হয়ে থাকেন, আপনারা তো ৮০০ লোকের বিচার করছেন, বাকি ৬০০ লোকের বিচার হবে না? তারা কি বিচার পেতে পারে না? কাজেই এই সমস্ত সিলেক্টিভ যে যে বিচার ব্যবস্থা, বিচার কাজ চালাচ্ছেন, এটাও প্রশ্নবিদ্ধ হবে, হতেই পারে। তো আপনাদেরকে এখন সবার আগে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, বাংলাদেশে আল কায়দা চলে এসছে, এটাকে যদি মানেন, তাহলে এটাকে মেনে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করুন, সম্মিলিতভাবে সব দল একসাথে মিলে বাংলাদেশের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করুন, জঙ্গিবাদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ, মোকাবেলা করুন, অন্যান্য যে আরো চ্যালেঞ্জ আছে আমাদের, মোকাবেলা করুন, করে আমাদের অর্থনীতির চাকাকে আবার সচল করুন, দেশটাকে বাঁচান। তা না হলে আপনাদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাবে। আখেরে ভুক্তভোগী হব আমরা, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। আশা করি যারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় বসে আছেন, তারা বিষয়টা নিয়ে ভাববেন। সবাইকে ধন্যবাদ।